নমস্কার। আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের রাত গভীর। দোষ আমারই। বন্ধুর বোনের বিয়ে, যাবো আর খেয়ে চলে আসবো, এই ঠিক ছিল। কিন্তু গিয়েই ভীষণ মুশকিলে পড়লাম। বন্ধু একান্তে ডেকে হাত দুটো ধরে বলল, উদ্ধার করে দে ভাই, ভীষণ বিপদে পড়েছি। কি আবার হলো? পাড়ার ছেলের দল পরিবেশন করবে ঠিক ছিল, কিন্তু তাদের মধ্যে একদল বেপাড়ায় জলসা শুনতে চলে গেছে। লোক কম, তোদের হাত লাগাতে হবে। ঠিক আছে। পাঞ্জাবি খুলে ফেললাম, তারপরে কোমরে গামছা বেঁধে লেগে গেলাম কাজে। সব যখন শেষ হলো, রাত 12টা বেজে গিয়েছে। নিজের আর কিছু মুখে দেওয়ার ইচ্ছা ছিল না। একটু দই খেয়ে রাস্তায় যখন পা দিলাম, তখন 12:30। বন্ধু বলছিল নিমন্ত্রিতদের কারো মোটরে উঠিয়ে দেবে, কিন্তু রাস্তায় নেমে দেখা গেল সবাই চলে গিয়েছে, কোনো মোটর নেই। বন্ধুকে আশ্বাস দিলাম, আমি বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরে নেব। 12:30 কলকাতার পক্ষে আর এমন কি রাত। রাস্তার মোড়ে গিয়ে দেখলাম এদিক ওদিক ফাঁকা, যানবাহন তো নেই, রাস্তার জনমানব শূন্য। বরাত। আচমকা ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো, বিরক্তিকর। বৃষ্টির ফাঁকে রাস্তার আলোগুলো বেশ নির্জীব, নিষ্প্রভ। পিছিয়ে একটা দোকানের আড়ালে দাঁড়াতে গিয়েই বিপত্তি। একটা কালো কুকুর শুয়েছিল। দেখতে না পেয়ে একেবারে তার পেটের ওপর পা চাপিয়ে দিতেই কুকুরটা বিকট স্বরে চিৎকার করে উঠল, গেছি রে বাবা। লাফিয়ে রাস্তার কাছে আসতেই চোখে পড়ে গেল, অনেক দূর থেকে একজোড়া আলো এগিয়ে আসছে। মরিয়া হয়ে রাস্তার মাঝখানে দাঁড়ালাম। বাস, লরি, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি যাই হোক না কেন, দুহাত তুলে থামাবো। তা না হলে সারাটা রাত এইখানে দাঁড়িয়ে থাকতে হবে, কিংবা পিছু হেঁটে নিমন্ত্রণ বাড়ি গিয়ে বন্ধুকে ঘুম থেকে তুলে বিব্রত করতে হবে। আলো দুটো খুব ধীরে এগোচ্ছে। মাঝে মাঝে সন্দেহ হলো বুঝিবা থেমেই আছে, আর এদিকে আসবেই না। পকেট থেকে রুমাল বের করে সবে ভিজে মাথাটা মুছে নিচ্ছি, আচমকা কর্কশ কণ্ঠস্বরে চমকে উঠলাম, কি মশাই, রাস্তার মাঝখানে নটরাজ নৃত্য দেখাচ্ছেন নাকি? তারপর চাপা দিলেই তো চটে যাবেন। তাড়াতাড়ি রাস্তা থেকে সরে এসেই লক্ষ্য করলাম একটা মিনি বাস। দূরের আলোচোরা আর দেখা গেল না, তার মানে দূরের আলো দুটো এই মিনি বাসেরই। হঠাৎ খুব দ্রুত এসে পড়েছে। দাঁড়াও দাঁড়াও, আমি উঠবো। মিনি বাস থামলো, হাতল ধরে উঠে পড়লাম। মিনি বাস একেবারে ফাঁকা। অবশ্য এই মাঝরাতেরও পরে যাত্রী আর কোথায় পাবে। পিছনের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মাথাটা ভালো করে মোছা হয়নি, কোঁচার খুঁট খুলে জোরে জোরে মুছে নিলাম। আমার আবার সর্দির ধাত, মাথায় জল বসলেই বেদম কাশি শুরু হয়। মুখ তুলে দেখলাম একটা ছোকরা আমার হাতে টোকা দিচ্ছে। দাদা, টিকিটটা করবেন। জিজ্ঞাসা করলাম, ঢাকুরিয়া যাবে তো? হ্যাঁ যাবে, যেতেই হবে। কত ভাড়া? 3 টাকা। 3 টাকা? 90 পয়সা করে চাইছে। কথাটা বলেই বুঝতে পারলাম ঠিক বলিনি। দিনের বেলা যা রেট, এই মাঝরাতে দুর্যোগে সে রেট কখনো হতে পারে? বাড়তি পয়সা বোধ হয় ড্রাইভার আর কন্ডাক্টরের পকেটে যাবে। কোনো কথা না বলে 3টে টাকা এগিয়ে দিলাম। টিকিট দিতে দিতে লোকটা বলল, এই মিনি বাস যেখানে যাবেন একই ভাড়া, সামনের স্টপেজে নামলেও ওই 3 টাকা। লোকটার সঙ্গে তর্ক করার ইচ্ছা হলো না। বলুন যা ইচ্ছে, মাঝরাতে যে পৌঁছে দিচ্ছে এই আমার ভাগ্য। সিটে হেলান দিয়ে বাইরের দিকে দেখলাম, সব ঝাপসা, কিছু দেখা যাচ্ছে না। মিনিবাস খুব জোরে ছুটছে। এত রাতে পথিক নেই, ট্রাফিক সিগন্যালের বালাই নেই, তাই এই বেপরোয়া গতি। কিছুক্ষণ পর ঘুমে চোখ বুজে গেল। ঘুমিয়ে পড়লেও অসুবিধা নেই, লোকটা আমি কোথায় নামবো জানে। ঠাকুরিয়া এলে ঠিক ডেকে দেবে। একসময় ঘুম ভাঙল। মিনিবাস একইভাবে ছুটছে। চোখ হাত ঘড়ির দিকে পড়তেই চমকে উঠলাম, রাত 2:30। যেভাবে মিনিবাস ছুটছে এতক্ষণে ঢাকুরিয়া পৌঁছে যাওয়ার কথা। জিজ্ঞাসা করার জন্য এদিক ওদিক দেখতেই অবাক হলাম। মিনিবাস খালি, কেউ কোথাও নেই। ও মশাই, শুনছেন? ঠিক রুটে যাচ্ছেন তো? ঢাকুরিয়া পেছনে ফেলে এলেন নাকি? কোনো উত্তর নেই। আশ্চর্য, গেল কোথায় লোকটা? আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন বোধহয় মিনিবাস থামিয়ে লোকটা নেমে গিয়েছে, কিন্তু এভাবে মাঝপথে কি নেমে পড়তে পারে?
ঝড়ের বেগে মিনিবাস ছুটছে। মনে হচ্ছে মাঝে মাঝে চাকাগুলো যেন রাস্তায় ছুটছে না। ঠাকুরিয়া কখন পার হয়ে গিয়েছে। নিচু হয়ে দেখলাম দুপাশে ঝোপ জঙ্গল, জোনাকির পাহাড়। শহর ছাড়িয়ে গায়ের মধ্যে দিয়ে কোথায় চলেছে মিনিবাস। আমি এগিয়ে সামনের সিটে গিয়ে বসলাম। ঝুঁকে পড়ে ড্রাইভারকে বললাম, দাদা, কোথায় চলেছেন? জায়গাটার নাম কি? ড্রাইভার পেছনে ফিরল না, গম্ভীর গলায় বলল, আমি বলবো কি করে? কন্ডাক্টর ঘন্টা না দিলে আমি বাস থামাই কি করে? কিন্তু ঘন্টা দেবে কে? কন্ডাক্টর তো কখন নেমে গিয়েছে। এবার ড্রাইভার পেছন ফিরল। এই পেঁচে ভূতগুলোর কথা আর বলবেন না মশাই। এই আছে এই নেই, এদের সঙ্গে একসঙ্গে কাজ করাই ছোকমারি। আমার মেরুদণ্ড বেয়ে শীতল প্রবাহ, সমস্ত শরীর কেঁপে উঠল থরথরিয়ে। মানুষ নয়, নরকঙ্কাল। চোখের দুটো গর্তের মধ্যে লাল আলোর শিখা। কথা বলবার সময় দাঁতগুলো মরমর করে উঠল। গলা দিয়ে ভয়ার্ত স্বর বের হলো। আপনি? আবার ড্রাইভার হেসে উঠল। দু হাতে পাশা নাড়লে যেমন শব্দ হয় তেমনই আওয়াজ। আমি এই দেখুন। কঙ্কাল হাত দিয়ে ড্রাইভার একটা পইতা তুলে ধরল। হান্দানি ব্রহ্মদত্তী, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলাম। আমার সঙ্গে ওদের তুলনা, মরেওছি ব্রাহ্মণের হাতে। ড্রাইভার মুখ ফিরিয়ে আবার স্টিয়ারিং এর দিকে নজর দিল। কি দাদা, লাফিয়ে বেড়াচ্ছেন কেন? টিকিট করেছেন? পিছন থেকে কন্ডাক্টরের কণ্ঠ। লোকটা হঠাৎই এলো কোথা থেকে? কিন্তু কোথায় লোকটা? শার্ট, প্যান্ট, কাঁধে ব্যাগ সব ঠিক আছে, শুধু লোকের চিহ্ন নেই। আচ্ছা, মিনি বাসে উঠেছি তো, ভুতুরে বোধ হয়। এখন প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে পারলে হয়। পকেট থেকে টিকিট বার করে দেখালাম। গলায় সাহস এনে বললাম, কোথায় ছিলেন এতক্ষণ? কোথায় থাকবো? সিটের তলায় একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। ঘুম হওয়ার কি আর জো আছে? তারপর লোকটা পাশে বসলো। লোকটা বসলো মানে তার জামা কাপড় বসবার ভঙ্গি করলো। আপনাকে কি বলছিল ভৈরব ভট্টাচ? আমি অবাক। দেহ অদৃশ্য, অথচ কণ্ঠস্বর কানে আসছে। জিজ্ঞাসা করলাম, ভৈরব ভট্টাচার্যকে? ওই যে বাস চালাচ্ছে। বাম নাই দেখাচ্ছিল বুঝি? হ্যাঁ, যে আসে তাকেই পৈতা তুলে দেখায়। আজকাল পৈতার কোনো মান সম্মান আছে নাকি? ওর জন্যই তো আমার এই অবস্থা। কিরকম? লোকটা ব্যাগটা কাঁধ থেকে কোলের উপর রাখলো। বেশ জুৎসই হয়ে যেন বসলো। তারপর বলতে শুরু করলো, স্টিয়ারিং ধরলে ভৈরবের আর জ্ঞান থাকে না। তখন মিনিবাস না উড়োজাহাজ কি চালাচ্ছে ভুলেই যায়। কতবার সাবধান করেছি, কিন্তু কে শোনে কার কথা? 5-6 বছরের বাচ্চা, হাতে মুড়ির ঠোঙা, রাস্তা পার হচ্ছিল। দিলে তাকে চাপা, ব্যাস, চারদিক থেকে লোক ঘিরে ফেললো। আঁধলা ইটের বৃষ্টি শুরু হলো মিনিবাসের ওপর। চায়ের দোকান থেকে এক টিকিওয়ালা বামুন বের হয়ে এলো, হাতে লোহার রড, একেবারে সোজা ভৈরবের মাথায়। আর শব্দটি করতে হলো না, স্টিয়ারিং এর ওপর নেতিয়ে পড়লো। আমি দরজা দিয়ে পালাবার চেষ্টা করছিলাম, খানিট এসে লাগলো আমার চোয়ালে। বাপ বলে ডিগবাজি খেয়ে রাস্তার ওপর পড়লাম। সেই থেকেই এই অবস্থা। ভৈরব বামুনের হাত গিয়েছে, নিজে বামুন তাই ব্রহ্মদত্তী, আর আমি। কথা আর শেষ হলো না। ভৈরব ভট্টাচার্য হুঙ্কার দিয়ে উঠল, দেখ গুপে, প্যাসেঞ্জারকে যথা বোঝাতে যাস না। তুই তো বললি সব ঠিক আছে, চলাও জোরে, বাবুদের অফিসে দেরি হয়ে যাবে। খবরদার, কপালের নিচে অমন ড্যাব ড্যাবে একজোড়া চোখ রয়েছে কিসের জন্য? রাস্তার লোকজন দেখতে পাও না? আমি বলবো তবে থামবে। এবারে ওদের চেহারা দেখা গেল। চেহারা মানে কঙ্কাল। চেঁচামেচি, হইচই, শেষকালে হাতাহাতি। সর্বনাশ! ভৈরব ভট্টাচার্য স্টিয়ারিং ছেড়ে বাসের ভেতরে হাত বাড়ালো। আজ তোর একদিন কি আমার একদিন। একবার ইটের ঘায়ে কাবার হয়েছিস, আবার আমার হাতে মরবি। গুপেও আস্তিন গুটিয়ে রুখে দাঁড়ালো। আঙ্গুলের হাড়গুলো মরমর করে উঠল। ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল বাসের মেঝের ওপর। বেশ, হয়ে যাক। দাদা বলে এতদিন কিছু বলিনি, কিন্তু আর মানুষ নই যে মিথ্যে কথা সহ্য করব। অপমান গায়ে মাখবো না, দেখি কার হারে কত শক্তি। আমি মহা মুশকিলে পড়লাম। দুই কঙ্কালের মাঝখানে আমি।
লড়াই হলে বেশিরভাগ চোট আমার উপর দিয়েই যাবে। স্টিয়ারিং ছেড়ে ভৈরব ভট্টাচ ভিতরে চলে এসেছে। স্টিয়ারিংয়ে কেউ নেই, অথচ ভুতুরে বাস উদ্দাম বেগে ছুটছে। বুঝতে পারলাম এখানেই আশেপাশের দোকানের সঙ্গে কলিশন হবে। মিনি বাস চুরমার, সেই সঙ্গে আমিও। অনেকগুলি উত্তেজিত কণ্ঠস্বর, কেউ ভৈরব ভট্টাচার্যের পক্ষ সমর্থন করছে, কেউ গুপির। কিন্তু বাস তো খালি ছিল, এতগুলো লোক কোথা থেকে এলো? মুখ ফিরিয়ে যা দেখলাম তাতে আমার মাথার চুল সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল। মনে হলো বুকের টুকটুক শব্দ বুঝি বন্ধ হয়ে যাবে। একেবারে সামনের সিটে আমার পাশে তখন হালদারের দাদামশাই। মাস দুয়েক আগে যিনি বাজার থেকে আসবার সময় বাসের চাকার তলায় একেবারে থেতলে গিয়েছিলেন। তার পেছনের লোকটিও আমার খুব চেনা, আমার অফিসের দপ্তরি। সে কদিন আগে অফিসের সামনে ট্রাম থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বাসের তলায় গুড়িয়ে ছাতু হয়ে গিয়েছিল। আর একজনকে চিনতে পারলাম, আমাদের ঝিয়ের 7 বছরের ছেলে রতন। সেও মারা গিয়েছে বাসের চাকায়। বাকি লোকগুলিকে ঠিক বুঝতে পারলাম না, তবে রক্ত মাংসের মানুষ কেউ নয়, সবাই কঙ্কাল। বিকট চিৎকার আর হাড়ের হাততালির কানে তালা ধরা শব্দ। লড়ে যা ভৈরব, গুপি দেখি তোর মুরদ। আরেক দল চেঁচাচ্ছে, সাবাস গুপি, একটা আপার কাট, ভৈরবকে ঠান্ডা করে দে। একবার ভাবলাম যা থাকে কপালে, বাস থেকে দিই এক লাফ। কিন্তু ছুটন্ত এই বাস থেকে লাফ দিলে নির্ঘাত মৃত্যু। তাছাড়া নাম্বার জায়গা আটকেই তো যত মারামারি। হঠাৎ প্রচণ্ড একটা শব্দ, মনে হলো মিনি বাসটা 2 হাতে তুলে কে যেন আছড়ে ফেলল। হাড়ের খটাখট, কলকবজার ঝনঝনাত, সব লোকগুলি বুঝি তালগোল পাকিয়ে গেল। আমি বিদ্যুৎ গতিতে ছিটকে বাইরে গিয়ে পড়লাম। কতক্ষণ পড়েছিলাম জানি না। জ্ঞান হতে ব্যাঙের কর্কশ ঐক্যতান কানে এলো। বুঝতে পারলাম পুকুরের ধারে পড়ে আছি। নরম মাটিতে পড়েছি বলে তেমন আঘাত পাইনি। দেহের কোথায় চোট লেগেছে হাত বুলিয়ে দেখতে গিয়েই চমকে উঠলাম। এক তিল মাংস কোথাও নেই, কেবল হাড় আর হাড়। স্বপ্ন দেখছি নাকি? চোখে হাত দিতেই হাত ভেতরে ঢুকে গেল। চোখ নেই, বিরাট 2টি গর্ত। অনেক কষ্টে কঙ্কাল দেহটা নিয়ে উঠে দাঁড়ালাম। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।